রিমা দেবীর চোখ খুলেই ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায়। আর তখনই সেই গরম গরম কচুরি, আলুর দম, পকোড়া, চপ, সিঙ্গারা, লুচি না খেয়ে থাকতে পারে না। আর এই একই সমস্যা হয় তার স্বামী স্বপন বাবু এবং তাদের দুই ছেলে বিল্টু ও পল্টুর ক্ষেত্রেও। তারাও তাদের মায়ের মতো ভীষণ পরিমাণে পেটুক ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই তারা সকলেই খাবার খোঁজে। 3 বেলা শুধু খাবার খাওয়ার কথাই তারা চিন্তা করে। এমনকি রাত্রিবেলাতে ঘুমিয়ে ঘুমিয়েও তারা খাবার খাওয়ার স্বপ্ন দেখে। একদিন, কিরে রানী, সেই কখন কাজে এসেছিস? আর তারপর থেকে এখনো তোর রান্নাঘরে যাওয়ার সময় হলো না? আজ আমার স্বামী আর ছেলেদের অফিস ছুটি আছে, তাড়াতাড়ি যা। আর জলখাবারে লুচি, ঘুগনি, মিষ্টি, তার সাথে দুপুরে মটন বিরিয়ানি, চিকেন চাপ, ভেটকি মাছের পাতুরি বানাতে হবে। এত ধরনের খাবার রান্না করার কথা শুনি রানী একটু বিরক্ত বোধ করে, কারণ মাসিক 1000 টাকা বেতনের বদলে সে কখনোই এত ধরনের রান্না বান্না করতে চায় না। ও দিদি, আজকে আমি আমার ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, তাই সকালের রান্নাটা আমি করে চলে যাচ্ছি। তুমি দুপুরের রান্না করে নিও, কারণ এত রান্না আমি করতে পারবো না। প্রত্যেকদিন এত এত রান্না করালে আমি কিন্তু কাজ ছেড়ে চলে যাব। রানীর এই কথা বলা মাত্রই রিমা দেবী লাফ মেরে রান্নাঘরে চলে যায়। আর সে রানীর সঙ্গে ঝগড়া করতে শুরু করে, কারণ একেই সে পেটু, তার উপর আবার রান্না বান্না করা মোটেই তার পছন্দ নয়। তোর খুব ফাঁকিবাজি বেড়ে গেছে দেখছি। আমি এখন এই বয়সে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে যাব? আমার কোমরে খুব ব্যথা, তোকেই রান্না করতে হবে, না হলে কিন্তু আজকে তোর ছুটি নেই। এতই যদি তোমাদের 1000টা পদ রান্না খাওয়ার শখ, তাহলে তুমি তোমার ছেলের বিয়ে দাও আর বউ নিয়ে এসো। তোমার বৌমা এসেই তোমাদের মতো পেটুক শ্বশুরবাড়ির লোকেদের রান্না করে পেট ভরাবে, কারণ আমার মতো রাঁধুনির পক্ষে এত বেশি বেশি রান্না করা সম্ভব নয়, তাও আবার মাসিক 1000 টাকা বেতনে। রইলো তোমার রান্না, আমি চললাম। এই বলে রানী আর কোনো রান্না বান্না করে না, বরং সে কাজ ছেড়ে চলে যায়। আর এর ফলে রিমা দেবী বিপদে পড়ে, কারণ তাকে এখন সকলের জন্য রান্না বান্না করতে হবে। আর ঠিক এমন সময় তার অনলাইনে খাবার অর্ডার করার কথা মনে পড়ে। এর ফলে সে তার বড় ছেলেকে ফোন করে একেবারে 100টা খাবারের পদ অর্ডার করতে বলে দেয়। সেই সব খাবার মিলিয়ে বিল হয় 10,000 টাকা। আর সবাই মিলে যখন সব খাবার হাউ হাউ করে খাচ্ছে, এমন সময়, জানিস, আজকে ওই বদমাইশ রাঁধুনি কাজ ছেড়ে যাওয়ার আগে আমাকে ভালোই বুদ্ধি দিয়ে গেছে। সত্যিই তো, আমাদের মতো পেটুক লোকেদের জন্য রান্না করা খুবই কষ্টের, কিন্তু রান্না করার ঝামেলার জন্য আমরা কি খাওয়া কমিয়ে দেব? একদমই না। তাহলে কি মা? তাহলে কি রোজ খাবার অর্ডার করবো নাকি? রোজ যদি এরকম খাবার অর্ডার করে খাই তাহলে তো ভিখারি হয়ে যাব। আরে তুমি চিন্তা করো না মা, আমি কালকে রাঁধুনি খুঁজে নিয়ে আসবো, তাই আমাদের খাওয়া দাওয়া কমানোর প্রশ্নই উঠছে না, বুঝেছো? উফ দাদা, তুই এই তন্দুরিটা তু করে এনেছিস, দারুন দারুন। এই নিয়ে আমি 40 পিস খেয়ে নিলাম। উফ, তোরা একটু চুপ করবি? আমি প্রত্যেকদিন অনলাইনে খাবার অর্ডার করানোর কথা বলছি না, এমনকি রাঁধুনি রাখার কথাও বলছি না। আমি এই বাড়ির জন্য পার্মানেন্ট রাঁধুনি আনতে চাইছি, তাও আবার দুটো। একটা আমার বড় ছেলের বউ আর একটা আমার ছোট ছেলের বউ। যেই না মা ছেলেদের বিয়ের কথা বলে, তখনই তার দুই ছেলে লজ্জায় গালে হাসি ধরে রাখতে পারে না, আর তারা তখনই বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। রিমা দেবী কয়েকদিনের মধ্যেই তার দুই ছেলের সঙ্গে টিনা এবং পিয়ালির বিয়ে ঠিক করে। রিমা দেবীর দুই ছেলে যেহেতু বেশ বড় লোক, তাই বিয়ে ঠিক হতে তাদের বেশি সময় লাগে না। কিন্তু টিনা এবং পিয়ালি এখনো পর্যন্ত জানে না যে তাদের শ্বশুরবাড়ি পেটুক প্রকৃতির। উফ, বিয়ের পর একেবারে মহারানীর মতো শ্বশুরবাড়িতে রাজত্ব করব, কারণ বাপের বাড়িতে মা সবসময় কাজ করিয়ে করিয়ে আমার মাথাটা খারাপ করে দিত। কিন্তু এখন আমার বিয়ে হয়ে গেছে, এবার আমি বেঁচে যাব। অন্যদিকে পিয়ালি আবার অন্যরকম চিন্তা ভাবনা করে। শ্বশুর বাড়িতে সবসময় সকলের মন জুগিয়ে চলবো, আর আমার ভাসুরের বউও থাকবে, তাই যদি কখনো রান্না বান্না করতে অসুবিধা হয় তখন বড় যাকে সাহায্য করতে বলবো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। বিয়ের পর তাদের শাশুড়ি মা দুই বৌমার খুবই সুন্দর করে গৃহপ্রবেশ করে, কিন্তু তখনও দুই বৌমা জানে না যে তাদের জীবনে এক অভিনব জ্বালাতন অপেক্ষা করছে, আর সেটা হলো পেটুক শ্বশুরবাড়ির পেট ভরানো। তাদের গৃহপ্রবেশ করানোর পর আমার দুই বৌমা বেশ হাট্টা গোট্টা আছে, দেখে মনে হচ্ছে ভালোই শক্তি। আমাদের সবার জন্য রান্না করতে ওদের কোনো সমস্যা হবে না। উফ, কতদিন রাঁধুনি নেই বলে ভালো ভালো খাবার খাইনি, এবার সবাই মিলে কবজি ডুবিয়ে খাবো। এমন সময় যখন দুই বৌমা নিজেদের ঘরে যাবে, তখনই তাদের শাশুড়ি মা শ্বশুর মশাই তাদেরকে ঘরে যাওয়ার বদলে রান্নাঘরের রাস্তা দেখিয়ে দেয়। ফলে দুই নতুন বৌমা প্রচন্ড পরিমাণে অবাক হয়,
কারণ তারা সবেমাত্র বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে আর এখনই তারা রান্নাঘরে ঢোকার মতো কোনো কারণ খুঁজে পায় না। কি ব্যাপার মা, আপনারা আমাদের দুজনকে রান্নাঘরে নিয়ে আসলেন কেন? আমাদের ঘরে নিয়ে চলুন। আর আপনি চিন্তা করবেন না, আমাদের এখন খিদে পাইনি, তাই রান্নাঘরে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ মা, আগে আমরা ফ্রেশ হয়ে নিই, তারপর আমরা দুজনে মিলে কিছু খেয়ে নেব। কি, তোমাদের খাওয়ানোর জন্য আমি তোমাদেরকে রান্নাঘরে নিয়ে আসিনি? আমাদের সবার খিদে পেয়েছে। আর এতদিন বাড়িতে রাঁধুনি ছিল না বলে বাড়ির হেসেলে ভালো করে রান্না বান্না হয়নি, তাই তোমরা দুই বৌমা মিলে প্রথম রান্নার নিয়ম এক্ষুনি পালন করে নাও, তারপর দুজনে মিলে রান্না করতে লেগে পড়ো। হ্যাঁ বৌমা, আর বিয়ের সময় তোমাদের মা বলেছেন তোমরা নাকি দারুণ রান্না করতে পারো, আর আমার আজকে তোমাদের হাতের মটর পনির, সিমুই, কচুরি, বেগুনি, পেঁয়াজি, চমচম সব খেতে ইচ্ছা করছে। সবে মাত্র শ্বশুর বাড়িতে এসেই শাশুড়ি মেয়ে এবং শ্বশুর মশাইয়ের মুখে এমন কথা শুনে দুই নতুন বৌমা একেবারে হতবাক হয়ে যায়। মা, বাবা, আপনারা কি কথা বলছেন? আর আজকে প্রথম রান্নার অনুষ্ঠান হবে কেন? আমরা কি রাঁধুনি নাকি যে বিয়ের দিন থেকে হেসেল সামলাতে শুরু করে দেব? হ্যাঁ, আমি মানছি যে আপনাদের সকলকে আমাদের প্রথম রান্না করে খাওয়াতে হবে, কিন্তু সেই নিয়ম তো রিসেপশনের পরে হয়। আগে রিসেপশনটা হয়ে যাক, তারপর আমরা দুই বউ প্রথম রান্না করে আপনাদেরকে খাওয়াবো। এই কথা বলে দুই বৌমাই রান্নাঘর থেকে বেরিয়ে যায়। ফলে শাশুড়ি মা এবং শ্বশুর মশাই দুজনেই হতাশ হয়ে পড়ে। রিসেপশনের দিন সকালবেলা স্বপন বাবু সকলের জন্য 100 রকমের খাবারের আয়োজন করে। ফলে এত রকমের খাবার রিসেপশনে দেখে দুই বৌমা প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর তারা বেশি অবাক হয় এই দেখে যে তাদের পেটুক শ্বশুরবাড়ির লোকেরা সব খাবার একাই খেতে ব্যস্ত থাকে, তারা কোনো খাবারই বাদ রাখে না। ওই দেখো পিয়ালি, আমাদের শ্বশুরবাড়ির লোকেদের কাণ্ড দেখো, কিভাবে খাবারের উপর হামলে পড়েছে। তুমি কিছু বুঝতে পারছো কালকে আমাদের প্রথম রান্নার নিয়ম পালনের সময় কি হতে চলেছে? এরকম পেটুক শ্বশুরবাড়ির লোকেদের জন্য রান্না করতে গিয়ে আমার মনে হয় আর রাজরানী হওয়া হবে না, আমি চাকরানী হয়েই থেকে যাব। কি করি বলতো? বিয়ের আগে ভেবেছিলাম সকলের মন জুগিয়ে চলবো, কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম পেটুক শ্বশুরবাড়ি জুটবে। আর এদের তো মন নয়, পেট জুগিয়ে চলতে হবে। সবাই কেমন করে হাসছে দেখো, ছি কি লজ্জা। আমার মায়ের বাড়ির লোকেরাও তো এরকম পেটুক পরিবার বাপের জন্মে দেখেনি। এভাবে শ্বশুরবাড়ির লোকেদের খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করতে করতেই দুই বৌমার রিসেপশন কেটে যায়। আর পরের দিন সকালবেলা সবাই নতুন বৌমার হাতে রান্না খাবে বলে রান্নাঘর একেবারে ফুল দিয়ে সাজিয়ে দেয়। আর বাড়ির সকলেই নতুন দুই বউয়ের রান্নাঘরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। আমি একেবারে লিস্ট বানিয়ে নিয়েছি যে কোন বৌমাকে দিয়ে কি কি রান্না করাবো। বড় বৌমা করবে মটন বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, পনির, আলুর দম, চাটনি আর তার সাথে সিমুই। আর আমার ছোট বৌমা রান্না করবে 100টা পরোটা, মটন কষা, চিকেন চাপ, লুচি আর রসগোল্লা। ব্যাস। দুই বৌমা নিজেদের ঘর থেকে লুকিয়ে লুকিয়ে তাদের শাশুড়ি মায়ের কথা শুনে ফেলে, আর তখনই তাদের মাথা ঘুরে যায়। অন্যদিকে দুই বৌমা এখনো রান্নাঘরে আসছে না দেখে শাশুড়ি মা বেশ দুশ্চিন্তায় পড়ে। সে প্রথমে তার বড় বৌমার ঘরে যায় আর দেখে যে টিনা তখনও খাটের উপর শুয়ে আছে। এ কি বড় বৌমা, তুমি শুয়ে আছো কেন? আজকে তোমার প্রথম রান্নার অনুষ্ঠান আর এখনো তুমি তৈরি হওনি? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, রান্না করতে হবে তো, আমাদের পেটে তো ছুঁচো দৌড়াচ্ছে। আসলে মা, কালকে রিসেপশনে বিরিয়ানিটা একটু বেশি খেয়ে ফেলেছিলাম তো, তাই আজকে সকাল থেকেই আমার পেটটা ভালো নেই। আজকে মনে হয় না আমি আপনাদের জন্য রান্না করতে পারবো, কারণ আমাকে বারবার বাথরুমে যেতে হচ্ছে, আর রান্নাঘর থেকে বাথরুমটা তো বেশ দূরে। রান্না করতে করতে যদি বেগ আসে তাহলে দৌড়ে বাথরুমে যেতে গিয়ে ঘরের মধ্যেই পটি হয়ে যাবে মা। ঠিক আছে, তুমি যখন বলছো তোমার পেট ভালো নেই, তাহলে আর কি করা যাবে। যাই দেখি ছোট বৌমার প্রথম রান্নার অনুষ্ঠানটা পালন করি, তাহলে তোমারটা না হয় কালকে হবে। এই বলে শাশুড়ি মা ছোট বৌমার ঘরে চলে যায়। আর সেখানে গিয়ে দেখে যে তার ছোট বৌমা আর এক কাণ্ড ঘটিয়ে বসে আছে, কারণ ছোট বৌমার হাতে ব্যান্ডেজ বাঁধা আছে। মা, আজকে সকালবেলা আমি বাথরুমে পড়ে গেছি, আমার হাতে খুব লেগেছে, আজকে আমি রান্না করতে পারবো না, কি ব্যথা। এসব অজুহাত শুনে শাশুড়ি মা ভালো মতোই বুঝতে পারে যে যাতে তাদের পেটুক শ্বশুরবাড়ির জন্য দুই বৌমাকে রান্না বান্না করতে না হয়, তাই দুই বৌমা ইচ্ছাকৃতভাবে নাটক করছে। ফলে রিমা দেবী কিছু না বলে বাইরে চলে আসে, কিন্তু শাশুড়ি মাও কিছু কম যায় না। দুই বৌমা যদি ডালে ডালে চলে তাহলে সে চলে পাতায় পাতায়।
বুঝলে স্বপন, বড় বৌমার যেহেতু শরীর খারাপ তাই ছোট বৌমা বলল ও সব রান্না করে দেবে। আর আমি যেই সোনার মোটা হারটা বড় বৌমার জন্য বানিয়েছিলাম সেটা না হয় ছোট বৌমাকেই দিয়ে দেব, আর পরে না হয় বড় বৌমাকে হার বানিয়ে দেব। ঘরে শুয়ে শুয়ে বড় বৌমা টিনা এই কথা শুনে প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে। পিয়ালি আমাকে বলল ও নাকি রান্না করবে না, আমার মতো নাটক করবে, আর এখন নিজে পাল্টি খেয়ে গেল। নিশ্চয়ই সোনার হার পাওয়ার লোভে পড়ে এরকম করছে, দেখাচ্ছি মজা। এভাবেই টিনা তার শাশুড়ি মায়ের জালে পা দেয়। আর একইভাবে শাশুড়ি মা ছোট বৌমার ঘরের সামনে গিয়ে একই কথা বলে। তার মানে আমি যদি রান্না করে সকলের মন জিতে নিই, তাই বড় বৌদি ইচ্ছা করে আমাকে ফাঁসিয়ে দিল, আর এখন নিজে রান্নাঘরে গিয়ে ওই এক গাদা রান্না করবে আর আমাকে সকলের সামনে বোকা সাজাবে। এমনই ভাবনা চিন্তা করে দুই বৌমা 1 মিনিটের মধ্যে রান্নাঘরে গিয়ে উপস্থিত হয়। আর তাদের হাতে ব্যথা পেট খারাপ সব নিমেষের মধ্যে উধাও হয়ে যায়। মা, আমি ঠিক হয়ে গেছি, আমি সব রান্না করে দেব। আপনি আমার সোনার হার আমাকে দেবেন, আমি আমার ছোট জায়ের বদমাইশি বুঝে গেছি। না না মা, আমি সব রান্না করব। আর দিদি, তুমি খুব বদমাইশ, নিজে পেট খারাপের নাটক করবে বললে আর আমাকে ফাঁসিয়ে দিলে। এভাবেই দুই বৌমা যখন ঝগড়া করে তখনই তাদের শাশুড়ি মা তাদেরকে থামিয়ে দেয় আর তাদের সামনে সত্যি ঘটনা খুলে বলে। এর ফলে দুই বৌমা প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে আর তারা নিজেদের শ্বশুরবাড়ির লোকেদের দিকে লজ্জায় তাকাতেও পারে না। আমি জানি আমরা পেটুক আর তোমাদের এত বেশি রান্না করতে অসুবিধা হবে, কিন্তু সেটা আমাদের বলতেই পারতে, এত মিথ্যা কথা বলার কি দরকার ছিল। আর আমি তোমাদের সাহায্যের জন্য আবার নতুন রাঁধুনিও রেখেছি, কিন্তু সেটা না জেনে তোমরা এমন কাজ করলে। আমাকে ক্ষমা করে দিন মা, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, আমরা আর কখনো এরকম করব না। একইভাবে পিয়ালিও তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায়। কিছুক্ষণের মধ্যেই রাঁধুনি বাড়িতে চলে এলে দুই বৌমা তার সাহায্যে নিজেদের পেটুক শ্বশুরবাড়ির জন্য বিভিন্ন রকমের খাবার রান্না করে ফেলে। আর তাদের শাশুড়ি মা প্রথম রান্না খেয়ে খুশি হয়ে দুই বৌমাকে সোনার বালা এবং সোনার কানের দুল উপহার দেয়। আর তারপর থেকে পেটুক শ্বশুরবাড়ির দুই বৌমার কথা ভেবে নিজেদের খাওয়া দাওয়ার পরিমাণ কমাতে শুরু করে। এভাবেই তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে।